আসসালামু আলাইকুম সবাইকে। মনে হয় 5-6 মিনিট দেরি হয়ে গেল, এই জন্য দুঃখিত। তোমরা একটা কাজ করো, আগের ক্লাসের কোনো কিছু বোঝো না, এরকম যদি কোনো শব্দ তোমাদের থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি আগে সেটা সলিউশন দিব, তারপর আমরা আজকের টপিক শুরু করব। ততক্ষণে আমি আমার ভিডিওটা আমার গ্রুপে পেজে শেয়ার করি এবং তোমরাও শেয়ার করতে থাকো। আগের দিন মাশাআল্লাহ তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল, প্রায় 70-এর উপরে শেয়ার করেছো। আজকে এটা যাতে 100 ছাড়িয়ে যায়, এবং আগের মতোই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে দেখছো, অর্থাৎ যদি সবাই রাজশাহীর হও, রাজশাহীর নির্দিষ্ট জেলাটা উল্লেখ করো। ঠিক আছে, আমি 1 মিনিট পরে আমার লেকচার শুরু করব। কারো কোনো প্রবলেম থাকলে জানাও, দেন কে কোথা থেকে দেখছো সেটাও আমাদেরকে জানিয়ে দাও। আর 1 মিনিটের মধ্যে আমি পোস্টটা শেয়ার করি, তোমরাও শেয়ার করতে থাকো, তারপর আমরা আজকের ক্লাসটা স্টার্ট করব। আমার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা এটাও একটু জানিয়ে দিও, যদি শুনতে পারো ঠিকঠাক, এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা। আমি আরেকটা লাইট একটু জ্বালিয়ে দিয়ে আসি। ওকে, আমি আমার শেয়ার করা মোটামুটি শেষ। ঠিক আছে, আমি এখন তোমাদের একটু কমেন্টগুলো পড়ি। তোমরা যারা আমাকে সালাম দিয়েছো সবার সালাম একসাথে আমি দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এখন তোমাদের একটু কমেন্টগুলো আমি দেখি। সাথে একটা কথা বলি, তোমরা যারা আমাদের গ্রুপে আছো, আজকে আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটা হচ্ছে ইউডেমি একটা, সেখানে প্রায় 24টার মতো কোর্স ওরা আজকে একটা অফার দিয়েছে, ফ্রি করাচ্ছে। সো আমি বলেছি যে যারা অন্য কোর্সগুলোর লিঙ্ক চাও আমাকে মেসেঞ্জারে নক করো। এই কথাটা বলাই মনে হয় আমার একটা কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ হচ্ছে প্রচুর ইনবক্সে মেসেজ পাচ্ছি যে ভাই বাকিগুলো করবো, এবং আরেকটা বেশি সমস্যা হচ্ছে অনেকেরই যে ভাইয়া আমি কিছু বুঝতে পারছি না যে এগুলো আসলে কি, বা এগুলো আমি কিভাবে করবো, আমি কিছু আসলে বুঝতে পারছি না। তো তাদের উদ্দেশ্যে বলি, যে ছোট্ট করে বলি, আমি ইউডেমি ছাড়াও কোর্স এরকম আরও বিভিন্ন অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখান থেকে তুমি সহজেই বিশ্বের যে কোনো প্রফেসর বা নামি দামি ইউনিভার্সিটির প্রফেসর থেকে বিভিন্ন জিনিস শিখতে পারো। এবং এদের অনেক কিছুই ফ্রি থাকে এবং অনেক কিছুই আবার পেইড, অর্থাৎ টাকা দিয়ে তোমাকে শিখতে হয়। এবং এখান থেকে অর্জিত যে সার্টিফিকেটগুলো যারা দেখেছে, সার্টিফিকেটের ভ্যালু নর্মাল আসলে ওরকম একটা ভ্যালু নাই, তবে তুমি যদি তোমার একটা সিভি বানাও, সেই সিভিতে তুমি এই সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারবা। বিশেষ করে তোমাদের যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেখানে তুমি যুক্ত করতে পারবা। তো যাই হোক, এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব যে কিভাবে বিভিন্ন কোর্সগুলোতে এনরোল করা যায় এবং সহজেই সেখান থেকে উইদাউট মানি, অনেকগুলো কোর্স রয়েছে যেখানে টাকা লাগেনি, বা কিভাবে করতে হয় এটার জন্য ইউডেমিতে তোমাদের একটা অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই নিয়ে হয়তো আমি আজকে রাতে একটা ভিডিও বানিয়ে কালকের মধ্যে তোমাকে পোস্ট করব। তো যাই হোক, আবারও আমাকে হেলে হেলে ক্লাস নিতে হচ্ছে। তো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না। মাশাআল্লাহ 232 জন দেখছো। আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে চলে যাই। অনেকেই বলছো সাউন্ড কম। আচ্ছা, ঠিক আছে, আমি একটু জোরে কথা বলার ট্রাই করবো। তো চলো স্টার্ট করি। আমরা পড়ছিলাম ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, এবং রক্ত সংবহন তন্ত্রের 3টি অংশের কথা আমি বলেছিলাম। এই 3টি অংশের মধ্যে 1 নম্বর অংশ ছিল, লেখা হয়েছিল হিমোসিল। 2 নম্বর অংশ হচ্ছে হিমোলিম্ফ, এবং 3 নম্বর এই অংশটা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তো আমাদের আজকের টপিক হচ্ছে
এই পৃষ্ঠীয় বাহিকা। তো আমরা মূলত পৃষ্ঠীয় বাহিকা এটার স্ট্রাকচার সম্পর্কে জানবো, দেন কিভাবে রক্ত সংবহন হচ্ছে, এই ক্রমটা ফ্লো চার্টটা বা রক্ত সংবহনের প্রক্রিয়াটা, আমাদের যেমন অলিন্দ নিলয় আছে, এদের সংকোচন প্রসারণে রক্ত কোথা থেকে কোথা যাচ্ছে, এই বিষয়গুলো আমরা ঘাসফড়িংয়ের বেলায়ও জানবো। তো তোমরা সবাই পৃষ্ঠীয় বাহিকা এটা হেডলাইন দাও, আজকে আমরা এটার স্ট্রাকচার চলো আগে জেনে আসি। তাহলে সবাই হেডলাইন দাও পৃষ্ঠীয় বাহিকা। তো তোমাদের বইয়ে এই পৃষ্ঠীয় বাহিকা সম্পর্কে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের পৃষ্ঠীয় বাহিকাই হচ্ছে এর প্রধান স্পন্দনশীল অঙ্গ। সো এইখানে আমার একটা প্রশ্ন আছে, আমি আগে একটু প্রশ্ন করব, তোমরা আনসার দিবা, তারপর আমি আমার পড়ায় যাব। এই প্রশ্নটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছিল, যে ঘাসফড়িংয়ের প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটা, সেখানে আনসার হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তো কথা হচ্ছে স্পন্দনশীল অঙ্গ মানে যে অঙ্গ স্পন্দন করে, বিট করে, যেমন মানুষের স্পন্দনশীল অঙ্গ হচ্ছে হার্ট, বিকজ সে স্পন্দিত হয়। তো শুধু বলতে পারতো পৃষ্ঠীয় বাহিকাটা স্পন্দনশীল অঙ্গ, কারণ পৃষ্ঠীয় বাহিকা মানে এই বাহিকাটা পিঠে থাকে এবং নামের মধ্যে আছে বাহিকা, অর্থাৎ এর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয় এবং যার মধ্যে কিন্তু হৃৎপিণ্ড আছে। তো বোঝাই যাচ্ছে যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের যে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র, সেই হৃদযন্ত্র নিয়েই কিন্তু পৃষ্ঠীয় বাহিকা গঠিত। সাথে আর কি আছে আমরা দেখব, এবং সেটা হচ্ছে স্পন্দনশীল অঙ্গ বলতে পারত, কিন্তু তা না বলে যেটা বলেছে সেটা হচ্ছে প্রধান স্পন্দনশীল অঙ্গ। সেই প্রধান কথাটা দিয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে অপ্রধান বা সহকারী স্পন্দনশীল অঙ্গ কিন্তু ঘাসফড়িংয়ের আছে। এবং এই সহকারী স্পন্দনশীল অঙ্গ সম্পর্কে তোমাদের আজমল স্যারের বইয়ে খুব একটা বলা নাই, কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন ভাইয়ারা টিচাররা প্রশ্ন করেন সহকারী স্পন্দনশীল অঙ্গ দিয়ে। সো আমি এই প্রশ্নটা করে দেন আমার পড়ায় যাই, তোমরা সবাই আনসার করবা। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের তিনটা অংশ, একটু আগে আমি নাম তিনটা লিখিয়েছি। এর মধ্যে প্রধান স্পন্দনশীল অঙ্গ হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সহকারী স্পন্দনশীল অঙ্গ কোনটি? তাহলে ঘাসফড়িংয়ের সহকারী স্পন্দনশীল অঙ্গ কোনটি? আমি কোনো অপশন দিব না, তোমরা একটু কমেন্ট করে জানাও। যদি তোমরা জেনে থাকো জানাও, আর যদি না জেনে থাকো তারপরেও জানাও, না জানি এটা লিখে, ওকে, বা জানি না এটা লিখে তোমরা একটু জানাও। ওকে, আমাকে এই প্রশ্নের একটু আনসার দাও। যদি আনসার দিতে পারো খুশি হব, না পারলেও খুশি হব, কিন্তু তোমরা পার্টিসিপেট করো। ওকে, আচ্ছা তোমাদের ব্যাকগ্রাউন্ড ওকে ঠিক আছে, আমি একটু আশা করি আর ব্যাকগ্রাউন্ড শব্দ হবে না, এখন গাড়ি ঘোড়ার শব্দ হতে পারে সর্বোচ্চ। আচ্ছা তোমরা অনেকেই লিখছো জানি না, খুবই ভালো, ধন্যবাদ না জানার কারণে। আচ্ছা অনেকেই তোমরা লিখছো জানি না, জানা নাই, এই জানি নাটাকেই অনেকেই অনেকভাবে লিখছো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আর বেশি টাইম ওয়েস্ট করবো না, আমি শুধু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অনেক টিচার এরকম একটা প্রশ্ন করে বা অনেক স্টুডেন্টরাই এটা ধরে নেয় যে যেহেতু ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের তিনটা অংশ, একটা হচ্ছে হিমোসিল, একটা হচ্ছে হিমোলিম্ফ এবং আর একটা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা, এর মধ্যে পৃষ্ঠীয় বাহিকাটা যেহেতু প্রধান স্পন্দনশীল অঙ্গ, অনেকেই আন্দাজে বুঝে নেয় যে তাহলে বাকি দুইটা হচ্ছে সহকারী স্পন্দনশীল অঙ্গ।
কিন্তু এটা একদম ডাহা মিথ্যা কথা এবং ভুয়া কথা। ভাই খেয়াল করো, স্পন্দনশীল অঙ্গ মানে যে অঙ্গ স্পন্দিত হয়। তো এই দুইটা অংশের মধ্যে একটা অংশ হচ্ছে রক্ত। সো রক্ত কি পাম্প করে? রক্ত কি কোনো অঙ্গ যেটা পাম্প করে? তাহলে কিভাবে হিমোলিম্ফ বা রক্ত স্পন্দনশীল অঙ্গ হয়? তাহলে এটা কখনোই না। আবার হিমোসিল এটা একটা গহ্বর, এটা একটা ফাঁকা জায়গা যার কাজই হচ্ছে কোনো কিছু ধারণ করা। গহ্বরটা তো আর পাম্প করে না। তাহলে আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের তিনটি অংশ। এর মধ্যে প্রধান স্পন্দনশীল অঙ্গ পৃষ্ঠীয় বাহিকা, বিকজ এখানে হার্ট আছে, আর হার্টই তো হচ্ছে মেইন স্পন্দনশীল অঙ্গ। তার মানে এই না যে বাকি দুইটা হচ্ছে সহকারী স্পন্দনশীল অঙ্গ। তাহলে সহকারী স্পন্দনশীল অঙ্গ কোনটা এটা নিয়ে বইয়ে লেখা নাই, আমি পড়ানোর সময় একটু দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো এখন আসি এই পৃষ্ঠীয় বাহিকার বর্ণনায়। পরীক্ষায় যদি এটা আসে আমাদেরকে লিখতে হবে। সো আমি একটু চিত্রের মধ্যে দেখাই যে কোনটা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তো একইভাবে যদি ঘাসফড়িং আঁকতে বলা হয়, আমরা আগে বক্ষের তিনটা অংশ দিলাম, দেন উদর দিলাম মনে করো। ওকে, তো আমরা আগের ক্লাসে দেখেছি যে দুইটা পর্দা দ্বারা, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, সো মনে করো এটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর এটা হচ্ছে অঙ্কীয় পর্দা। এই পৃষ্ঠীয় আর অঙ্কীয় এই দুইটা পর্দা দ্বারা তিনটা প্রকোষ্ঠে বিভক্ত, এটা আমরা আগের ক্লাসে শিখেছি, এবং এই প্রকোষ্ঠটার নামও আমরা জানি পেরিকার্ডিয়াল সাইনাস। এই প্রকোষ্ঠটার নাম কি? পেরিকার্ডিয়াল সাইনাস। এবং এই পেরিকার্ডিয়াল সাইনাসের নাম পেরিকার্ডিয়াল কেন? বিকজ কার্ডিয়া বা হার্টের চারপাশে এই প্রকোষ্ঠটা, তার মানে এর মধ্যে হার্ট আছে। তো সেটাই কিভাবে আছে সেটা আমি একটু যদি এঁকে দেখাই। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তক। এই মস্তকের ভেতর এই একটা গোল্লা দিলাম, এটা হচ্ছে মস্তকের প্রকোষ্ঠ। এই গোল্লাটার নাম হচ্ছে মস্তকের প্রকোষ্ঠ। অর্থাৎ সাইনাস মানে যেহেতু প্রকোষ্ঠ, তাহলে আমি লিখলাম মস্তকের সাইনাস। কি লিখলাম ভাই? মস্তকের সাইনাস। এখান থেকে এটা একটা মহাধমনী, আমি একটু পরে আসছি। এই যে একটা আমি প্রকোষ্ঠ আঁকলাম, এটা হচ্ছে হার্টের, ঘাসফড়িংয়ের হার্টের একটা প্রকোষ্ঠ। এবং আমাদের হার্টের যেমন চারটা প্রকোষ্ঠ, উপরে দুইটা নিচে দুইটা, ঘাসফড়িংয়ের হার্টের আমি বলেছিলাম যে এরা অনেক বেশি জনকে রাখতে পারে, এদের সাতটা প্রকোষ্ঠ। এবং প্রকোষ্ঠগুলো এক, এটা হচ্ছে কয়টা? দুই, এভাবে কয়টা আঁকতে হবে? 3 4 5 6, এই যে আমি দেখো 7টা প্রকোষ্ঠ এঁকেছি। এই যে 7টা প্রকোষ্ঠ আঁকলাম, দেন এই পর্যন্ত হচ্ছে প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। তো আমরা সবাই জানি যে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যায় মহাধমনীর মাধ্যমে, যে মহাধমনীটাকে বলা হয় অ্যাওর্টা। কি বলা হয়? অ্যাওর্টা। তাহলে 1 2 3 4 5 6 7টা যদি প্রকোষ্ঠ হয়, এই প্রকোষ্ঠের পেছনে একটা মহাধমনী আছে, সামনে এই অংশটুকু হচ্ছে একটা মহাধমনী, এই অংশটুকু হচ্ছে একটা মহাধমনী। তো যেহেতু মহাধমনীর অপর নাম অ্যাওর্টা, তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে হার্ট, এবং এই হার্টের দুই সাইডে সামনের দিকে আছে সম্মুখ অ্যাওর্টা, পশ্চাৎ দিকে আছে পশ্চাৎ অ্যাওর্টা, এবং এই পুরো জিনিসটা মিলেই হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। একটা জিনিস খেয়াল করো, এই পৃষ্ঠীয় বাহিকাকে পৃষ্ঠীয় বাহিকা না বলে শুধু হার্ট বা হৃৎপিণ্ড বলতে পারতো, কিন্তু কেন বলেনি? কারণ পেছনে শুধু হৃৎপিণ্ড নাই, বরং হৃৎপিণ্ডের সাথে দুইটা মহাধমনী আছে, একটা সামনে আর একটা পেছনে। তাহলে আমি এখন পৃষ্ঠীয় বাহিকাটাকে লিখবো কিভাবে? তাহলে পৃষ্ঠীয় বাহিকার দুইটি অংশ। পৃষ্ঠীয় বাহিকার কয়টি অংশ? দুইটি অংশ। তোমরা এরকম করে দুইটা হাত দাও, এক সাইডে লেখো হৃদযন্ত্র। তাহলে পৃষ্ঠীয় বাহিকার দুইটি অংশ, এক নাম্বার হচ্ছে হৃদযন্ত্র, আর 2 নাম্বার হচ্ছে অ্যাওর্টা। তাহলে আমি আবারও বলছি, এটা পিঠের দিক এবং
এই যে জিনিসটা যেটা রক্ত পরিবহন করে, সো একে বলা হয় পৃষ্ঠীয় বাহিকা, যার মধ্যে হৃদযন্ত্র আছে, এবং যেহেতু হৃদযন্ত্র স্পন্দিত হয় তাই পৃষ্ঠীয় বাহিকাটাকে বলা হয় প্রধান স্পন্দনশীল অঙ্গ। তাহলে পৃষ্ঠীয় বাহিকার দুটো অংশ, এক হচ্ছে হৃদযন্ত্র এবং দুই হচ্ছে অ্যাওর্টা। এবার আমি যদি আগে অ্যাওর্টা নিয়ে বলি, তাহলে আমি এই চিত্রটা একটু আচ্ছা মুছে দেওয়ার আগে আমি একটু নিচেই লিখি। আমি এইখানে লিখছি। তাহলে অ্যাওর্টা কয় ধরনের, ওইখানে হয়তো বা তোমাদের দেখা নাও যেতে পারে। আমি একটু অ্যাওর্টাটাকে এই জায়গায় লিখি। তাহলে অ্যাওর্টা হচ্ছে দুই ধরনের, একটা সামনে যাকে বলা হয় সম্মুখ অ্যাওর্টা, আর একটা পেছনে, এটাকে আমরা বলবো পশ্চাৎ অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সম্মুখ অ্যাওর্টা আর একটা হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা। এখন একটা জিনিস খেয়াল করো, যেটা পশ্চাৎ অ্যাওর্টা, এই পশ্চাৎ অ্যাওর্টায় কিন্তু কোনো ছিদ্র নেই, অর্থাৎ রক্ত এই পশ্চাৎ অ্যাওর্টার মাধ্যমে কিন্তু বাইরে বের হতে পারবে না। কিন্তু রক্ত সম্মুখ অ্যাওর্টা দিয়ে এই রক্তটা কিন্তু মস্তকে চলে আসতে পারবে। কোথায় চলে আসতে পারবে? মস্তকে। তাহলে সম্মুখ আর পশ্চাৎ অ্যাওর্টার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে পশ্চাৎ যে অ্যাওর্টা সেখানে কোনো কি নাই, ছিদ্র নাই, বা আমরা বলতে পারি পশ্চাৎ অ্যাওর্টা এটা হচ্ছে বদ্ধ। পশ্চাৎ অ্যাওর্টা কি? বদ্ধ। আর সম্মুখ অ্যাওর্টাটা কি? মুক্ত, অর্থাৎ ওপেন। সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত কি অন্য একটা জায়গায় যেতে পারবে। ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা কি অনেকে দেখতে পাচ্ছ না? অনেকে নেট প্রবলেম বলছো। আমি ওয়াইফাই দিয়েই চালাচ্ছি, আমি জানি না, আমি এখানে তোমাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, তাহলে পশ্চাৎ অ্যাওর্টা হচ্ছে বদ্ধ, আর যেটা সম্মুখ অ্যাওর্টা সেটা হচ্ছে মুক্ত। তাহলে এই হচ্ছে অ্যাওর্টা নিয়ে পড়া। এই হচ্ছে কি নিয়ে পড়া? অ্যাওর্টা নিয়ে পড়া। ওকে, এবার আসা যাক হৃদযন্ত্র নিয়ে। তাহলে হৃদযন্ত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা প্রকোষ্ঠ। তার আগে একটা জিনিস দেখো, এদের হৃদযন্ত্রটা এরকম 7টা প্রকোষ্ঠ নিয়ে টোটালটাই যদি হৃদপিণ্ড হয়, তাহলে এদের হৃদপিণ্ডটা কি লম্বা না অনেক, নলের মতো দেখতে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে কার হৃদপিণ্ড লম্বা নলাকার। সো উত্তর হচ্ছে ঘাসফড়িংয়ের। এবং ঘাসফড়িং যেহেতু ইনসেক্টা শ্রেণীর, ইনসেক্ট মানে পতঙ্গ, তাহলে পতঙ্গ যত পতঙ্গ আছে, সেটা ঘাসফড়িং হোক তেলাপোকা হোক, সবার হৃদপিণ্ড কিন্তু লম্বাটে নলাকার। তাহলে হৃদযন্ত্র বা হৃদপিণ্ড থেকে আমি এটা মুছে দিই। প্রথম যে লাইনটা তোমরা লিখবা, হৃদযন্ত্র থেকে প্রথম যে লাইনটা তোমরা লিখবা, 1 নাম্বার কথা, এদের হৃদপিণ্ড হচ্ছে লম্বাটে বা নলাকার। ওকে, তাহলে 1 নাম্বার কথা হচ্ছে এদের হৃদপিণ্ড লম্বাটে বা নলাকার। 2 নাম্বার কথা, এই হৃদপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে আমরা দেখলাম? এই হৃদপিণ্ডে 7টি প্রকোষ্ঠ রয়েছে। হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ রয়েছে? 7টি প্রকোষ্ঠ রয়েছে। তাহলে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে হৃদপিণ্ড হচ্ছে লম্বাটে নলাকার, দেখেই বোঝা যাচ্ছে, এবং প্রকোষ্ঠের সংখ্যাটা মুখস্থ রাখতে হবে 7টি। এবং আমি বলেছিলাম যে ওটা 7 জনকে 7টা প্রকোষ্ঠে রাখতে পারে, জাস্ট মজা করে মনে রাখো। ওকে, এবার এই হৃদপিণ্ডটার আরো কিছু উল্লেখযোগ্য জিনিস আমরা শিখব। তার আগে আমরা হৃদপিণ্ডটাকে একটু এভাবে এঁকে নিই। আমি এই জায়গায় হৃদপিণ্ডটা একটু আঁকি। সেটা হচ্ছে, আচ্ছা দেখো, আমি হৃদপিণ্ডটা এখানে আঁকি। একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে একটা হৃদপিণ্ড, এটা হচ্ছে একটা হৃদপিণ্ডের প্রকোষ্ঠ। এরকম 7টা প্রকোষ্ঠ আছে। খেয়াল করো, মানুষের হৃদপিণ্ডে বিভিন্ন প্রকোষ্ঠ আছে এবং কপাটিকা আছে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। কি আছে ভাই? কপাটিকা আছে। সো এদের হৃদপিণ্ডের প্রকোষ্ঠেও কিন্তু কপাটিকা আছে। সেই কপাটিকা আছে, ছিদ্র আছে, সেই ব্যাপারগুলো আমরা এখন দেখাবো। খুব মনোযোগ, এই জায়গাটা কিন্তু একটু তোমাদেরকে বুঝতে হবে। খেয়াল করো, এটা যদি একটা হৃদপিণ্ডের প্রকোষ্ঠ হয়, আমি এর নিচে আর একটা
আমি এর নিচে আর একটা প্রকোষ্ঠ আগে আঁকি। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি এখানে দুইটা প্রকোষ্ঠ এঁকেছি, তাহলে এরকম 7টা প্রকোষ্ঠ হবে। ওকে, তো এই দুইটা প্রকোষ্ঠের মধ্যে এই যে দেখো, এই যে দুইটা জিনিস, অর্থাৎ প্রত্যেকটা প্রকোষ্ঠের সামনের দিকে এই দুইটা জিনিস, এর মাঝখানে কিন্তু খোলা, এর মাঝখানটা কিন্তু খোলা। দেখো এই দুইটা জিনিসের মাঝখানটা আমি কি রেখেছি? খোলা রেখেছি। ওকে, তো এখন এই দুইটা জিনিস কিন্তু আবার ধরো আমার আঙ্গুলটার কথা যদি তুমি চিন্তা করো, এই হচ্ছে আমার আঙ্গুল, জাস্ট খোলা আছে, কিন্তু এই আঙ্গুলটা কিন্তু এভাবে আবার যুক্ত হতে পারে। কেন যুক্ত হতে পারে সেটা আমি পরে বলছি। এই আঙ্গুলটা, এই দুইটা জিনিস আবার এভাবে যুক্ত হতে পারে। তো আমি এবার একটু যুক্ত করে দেখাই। এই জিনিসটা যদি পরস্পর এরকম করে যুক্ত হয়ে যায়, এই জিনিসটা যদি পরস্পর এভাবে যুক্ত হয়ে যায়, এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এই দুইটা জিনিস পরস্পর যুক্ত হয়ে গেল, এই দুইটা জিনিস পরস্পর যুক্ত হয়ে গেল, এর ফলে এই জায়গায় একটা ছিদ্র তৈরি হলো। দেখো, আবার এই জায়গায় একটা ছিদ্র তৈরি হলো। অর্থাৎ যখন এই দুইটা জিনিস বা সম্মুখ যে দুইটা অংশ প্রত্যেকটা প্রকোষ্ঠের, এরা যখন একত্রিত হয়ে যাবে, তখন এই যে দুই পাশে দুইটা ছিদ্র ওপেন হয়ে গেল। এই যে দুইটা ছিদ্র দেখছো, এই ছিদ্র দুইটাকে বলা হয় অস্টিয়া। একত্রে কি বলা হয়? অস্টিয়া। আমি একটু বলে দেই, এই প্রত্যেকটা ছিদ্রের নাম হচ্ছে অস্টিয়াম। এটা হচ্ছে এক বচন, আর বহু বচনে আমরা বলবো অস্টিয়া। তোমরা পরিফেরা পর্বেও পড়েছো যে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। তাহলে অস্টিয়া আর অস্টিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে অস্টিয়া মানে বহু বচন, এবং তোমরা খুব সহজে মনে রাখতে পারো এক বচন আর বহু বচন, সেটা হচ্ছে যেটা একটু শব্দ, যে শব্দটা একটু বড় সেটা হচ্ছে অস্টিয়াম, আর যেটা একটু ছোট, মানে যে শব্দটা একটু বড় সেটা হচ্ছে মূলত সিঙ্গুলার বা এক বচন, যেটা একটু ছোট সেটা হচ্ছে কি বহু বচন। অথবা নরমালি হচ্ছে নামের শেষে আম থাকে মানে এক বচন, যেমন ওমাটিডিয়াম, এই ওমাটিডিয়াম এটা হচ্ছে এক বচন, তাহলে এর বহু বচন কি হবে? ওমাটিডিয়াম। ওকে, তো যাই হোক, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা প্রকোষ্ঠের এই নিচে, অর্থাৎ আমি বলতে পারি পরপর দুইটা প্রকোষ্ঠের মাঝখানে এই দুই পাশে এক জোড়া কি আছে ভাই? এক জোড়া কি আছে? অস্টিয়া আছে। তাহলে একটা দুইটা প্রকোষ্ঠের মাঝখানে এই পাশে একটা যদি ছিদ্র থাকে, তাহলে তিনটার মাঝখানে কি দুই জোড়া ছিদ্র থাকবে, চারটার মাঝখানে তিন জোড়া ছিদ্র থাকবে, 5 6 7, তাহলে 7টার এই মাঝখানে টোটাল 6 জোড়া ছিদ্র থাকবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডে অস্টিয়ার সংখ্যা হচ্ছে 6 জোড়া। ঠিক আছে, হৃৎপিণ্ডে অস্টিয়ার সংখ্যা হচ্ছে 6 জোড়া। ওকে, তাহলে কি কি হলো? হৃৎপিণ্ড লম্বাটে এবং নলাকার, এখানে 7টি প্রকোষ্ঠ আছে, এবং অস্টিয়া আছে কয় জোড়া? 6 জোড়া। ওকে, অস্টিয়া আছে কয় জোড়া? 6 জোড়া। এবার আসো আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই প্রকোষ্ঠগুলোর দুই সাইডে তোমাদের বইয়ে দুই জায়গায় দুই রকম চিত্র দিয়েছে। একটাতে বলা আছে যে দুই প্রকোষ্ঠের সংযোগ স্থলে এরকম ত্রিকোণাকার পেশি আছে দুই সাইডে। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এই পেশিগুলো দেখতে কিন্তু ডানার মতো লাগছে। সো মেডিকেলে বা গ্রিক ভাষায় এলা কথাটার অর্থ হচ্ছে ডানা। এলা কথাটার অর্থ কি হচ্ছে? ডানা। সো যেহেতু এরা দেখতে ডানার মতো, তো এই পেশিগুলোকে বলা হয় অ্যালারি পেশি। কি বলা হয়? অ্যালারি পেশি। তাহলে পরীক্ষা যদি আসে অ্যালারি পেশি কত জোড়া, যেহেতু অ্যালারি পেশিগুলো দুই প্রকোষ্ঠের ঠিক মাঝখানে দুই পাশে জোড়ায় জোড়ায়, তাহলে অস্টিয়া যত জোড়া, অ্যালারি পেশির সংখ্যাও হচ্ছে ঠিক তত জোড়া। তাহলে অ্যালারি পেশিও হচ্ছে 6 জোড়া। অ্যালারি পেশি কত জোড়া ভাই? 6 জোড়া। তাহলে হৃৎপিণ্ডের বর্ণনায় এই 4টা জিনিস আমরা দেখব। এখন কথা হচ্ছে এদের প্রকোষ্ঠে এই যে রক্ত যাচ্ছে, তাহলে রক্ত এই যে এখান থেকে যাচ্ছে, সো এখান থেকে যাচ্ছে মানে কি? আমরা জানি হৃৎপিণ্ডের বাইরে আছে পেরিকার্ডিয়াল সাইনাস, কারণ হৃৎপিণ্ডটা কার মধ্যে আছে ভাই? হৃৎপিণ্ডটা আছে পেরিকার্ডিয়াল সাইনাসে, তাই না? এই যে খেয়াল করো
এইটা যদি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হয় তাহলে এইটা হচ্ছে, আমার মনে হয় ওখানে তোমরা দেখতে পাচ্ছ না, ওখানে দেখতে পাচ্ছ না, যাই হোক হৃৎপিণ্ডের বাইরে কি আছে, হৃৎপিণ্ডটা আছে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত কিন্তু হৃৎপিণ্ডে ঢোকে, কিন্তু রক্ত কখনোই হৃৎপিণ্ড থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে যায় না। এখন প্রশ্ন হচ্ছে ঢুকছে কিন্তু বের হচ্ছে না, তার মানে এই জায়গায় কি আছে, কপাটিকা আছে। বলো এই জায়গায় কি আছে, কপাটিকা আছে। বাট এই কপাটিকার নাম কি সেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, আমি একটু এই কপাটিকা নিয়ে হালকা তোমাদেরকে ধারণা দেই, তাহলে রক্ত সংবহনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি এই চারটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। অস্টিয়া কথাটার অর্থই হচ্ছে ছিদ্র, পরিফেরা, পোর কথাটার অর্থ ছিদ্র, এবং পরিফেরা পর্বের প্রাণীদেরকে ছিদ্রালো প্রাণী বলে কারণ তাদের দেহে অসংখ্য অস্টিয়া থাকে। তাহলে অস্টিয়া শুধু যে পরিফেরা পর্বেই থাকে তা না, অস্টিয়া কিন্তু ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোতেও আছে, এবং সেখানে 6 জোড়া অস্টিয়া আছে। এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, একদম অন্ধ হওয়া যাবে না যে অস্টিয়া মানেই পরিফেরা, মাইন্ড ইট। ওকে, তাহলে এই চারটা যদি তোমরা লিখতে পারো তোমাদের বইয়ের পড়া শেষ। এখন আমি একটু কপাটিকার ব্যাপারগুলো আমি একটু তোমাদেরকে বোঝাই। সেটা হচ্ছে, এটা যদি একটা প্রকোষ্ঠ হয়ে থাকে, এটা কিন্তু তোমাদেরকে অনেকেই বোঝাবে না কারণ বইয়ের জিনিস না তো, বাট একটু এক্সপ্লেইন করলে জিনিসটা তোমাদের একটু আশা করি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, এই যে একটা প্রকোষ্ঠে আমি যদি বলি কয়টা কপাটিকা আছে, আচ্ছা তোমরা একটু আনসার করো তো। হৃৎপিণ্ডের আচ্ছা থাক, কয়টা কপাটিকা আমি না বলি, শুধু একটা জিনিস তোমাদেরকে বোঝাই, এত প্রশ্ন না করি, যেটা বইয়ে নাই সেটা প্রশ্ন করে তোমাদেরকে ঘাবড়ায় লাভ নাই। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা একটা জিনিস খেয়াল করো, সবাই সবাই খেয়াল করো, আমি একটু মোটা করে দেই। মনে করো এই যে নীল কালারের যেটা আমি এঁকেছি, এই নীল কালারের এটা হচ্ছে কপাটিকা, এই নীল কালারের এই অংশটা হচ্ছে কপাটিকা। কেন? কারণ হচ্ছে এইটা যখন খোলা থাকে তখন রক্ত এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে যায়। সবসময় মনে রাখবা, রক্ত অলওয়েজ পেছন থেকে সামনে যায়, কিন্তু সামনে থেকে কিন্তু পেছনে যাবে না হৃদ প্রকোষ্ঠের মধ্য দিয়ে। কেন? কারণ সামনে আছে সম্মুখ অ্যাওর্টা যেটা খোলা, তাহলে রক্ত পেছন থেকে যদি সামনে যায় তাহলে এই সম্মুখ অ্যাওর্টা থেকে সে কিন্তু মস্তকে যেতে পারবে, কিন্তু সামনের প্রকোষ্ঠ থেকে রক্ত যদি পেছনে যায়, পশ্চাৎ অ্যাওর্টা তো বদ্ধ, তাহলে ওই পেছন দিয়ে তো আর কি রক্ত বের হতে পারবে না। তাহলে অলওয়েজ মনে রাখবা, কন্ট্রাকশন বা সংকোচন হৃৎপিণ্ডের, এদের হৃৎপিণ্ডের যে 7টা প্রকোষ্ঠ, সংকোচন শুরু হয় একদম শেষ প্রকোষ্ঠ থেকে। প্রথমে 7 নম্বর প্রকোষ্ঠ সংকুচিত হয়, রক্ত 6 নম্বরে যায়, 6 নম্বর সংকুচিত হয়, রক্ত 5-এ যায়, এভাবে ফাইনালি কিন্তু সামনে চলে আসে। তো যেটা আমি বলছিলাম, তাহলে এই জিনিসটা যখন খোলা আছে তখন রক্ত এখান থেকে এখানে যাবে। এখন এই রক্ত কি এখান থেকে এখানে আসতে পারবে না? অবশ্যই এখান থেকে এখানে আসতে পারবে, কারণ এটা তো ওপেন, কিন্তু আসতে দেওয়া যাবে না। এই না আসতে দেওয়ার কারণে এই জায়গায় কপাটিকা থাকে, সেই কপাটিকাটা যখন এরকম করে বন্ধ হয়ে যায় তখন রক্ত আর এখান থেকে এখানে আসতে পারে না। তার মানে এই জায়গায়ও কিন্তু একটা কপাটিকা আছে। এই কপাটিকাটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার কপাটিকা, যেটা তোমাদের বইয়ে নাই, তোমাদেরকে লিখতে হবে না। এই কপাটিকাটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, যখন ভেন্ট্রিকুলার কপাটিকাটা বন্ধ হলো তখন অস্টিয়া খুলে গেল। কি খুলে গেল? অস্টিয়া খুলে গেল, এবং অস্টিয়ার মধ্য দিয়ে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদ প্রকোষ্ঠে কিন্তু ঢুকলো। এবার মজার বিষয় দেখো, যখন যখন এই জিনিসটা এরকম করে ওপেন হয়ে যাবে, আমি একটু তোমাদেরকে দেখাই, এই জিনিসটা যখন এরকম হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, এইবার দেখো অস্টিয়া কিন্তু বন্ধ। এবার দেখো ভাই, অস্টিয়া কিন্তু বন্ধ, তার মানে যখন অস্টিয়া বন্ধ হয় তখন এটা খোলে, আর যখন এটা বন্ধ হয় তখন অস্টিয়া খোলে। এখন কথা হচ্ছে, অস্টিয়া বন্ধ মানে রক্ত আর এখান থেকে এখানে যেতে পারছে না, ভেতরে ঢুকতে পারছে না। তো এই যে বন্ধের জন্য এখানে যে কপাটিকাটা দায়ী, এই কপাটিকাটাকে বলা হয় অরিকুলার কপাটিকা। আমি লেখাচ্ছি না কেন? কারণ এগুলো তোমাদের পাঠ্য বইয়ে নেই, জাস্ট বোঝানোর জন্য আমি একটু বলছি, ব্যাপারটা বোঝা উচিত। তাহলে কি বললাম, যে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের এই অস্টিয়ার কে বন্ধ করার কপাটিকাটার নাম হচ্ছে অরিকুলার কপাটিকা। অরিকুলার কপাটিকা, অরিকল কানের মতো, ওকে। আর এই কপাটিকাটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার কপাটিকা।
এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটাকে ভেন্ট্রিকুলার কপাটিকা বললো, তাহলে ওইটাকে তো অ্যাট্রিয়াল কপাটিকা বলতে পারতো, কারণ আমরা জানি হৃৎপিণ্ডে অ্যাট্রিয়াম আছে আর ভেন্ট্রিকল আছে। সো এক্স্যাক্টলি মানুষের অ্যাট্রিয়ামের অপর নাম কিন্তু ছিল অরিকল, কারণ কানের মতো দেখতে তাই। এখন কিন্তু আর অরিকল বলা হয় না, এখন বলা হয় অ্যাট্রিয়াম। আমি আবারও বলছি, পরীক্ষা যদি প্রশ্ন আসে মানুষের হৃৎপিণ্ডের অ্যাট্রিয়ামকে কি বলা হয়, কি বলা হতো, তাহলে আনসার হবে অরিকল। অরিকল আনসার হবে অরিকল। এই অরিকল অর্থ হচ্ছে কান, কান বোঝায়, কানের মতো দেখতে ছিল তাই। ওকে, তাহলে এই কারণে একে অ্যাট্রিয়াল কপাটিকা না বলে, যেহেতু অরিকল মানে অ্যাট্রিয়াম বোঝায়, সো অরিকুলার কপাটিকা বলা হতো। তাহলে এখানে একটা জিনিস তোমরা ক্লিয়ার হয়ে নাও, সেটা হচ্ছে যে যখন পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত ভেতরে ঢুকবে তখন এই প্রকোষ্ঠ থেকে রক্ত এখানে যাবে না, আবার যখন এই দিক দিয়ে রক্ত যাবে না তখন এখান থেকে রক্ত এখানে যাবে। এখন এই কাজটা করেই হচ্ছে মূলত অ্যালারি পেশি। এই কপাটিকাগুলো খোলা বন্ধ হওয়া করে মূলত অ্যালারি পেশি, কারণ এই পেশির সংকোচন প্রসারণেই কপাট খোলে আর কপাট বন্ধ হয়। ব্যাপারটা একদম মানুষের মতোই। মানুষে তোমরা জানো, আমি যদি এটা মানুষের হৃৎপিণ্ড আঁকি, মানুষের হৃৎপিণ্ডে তোমরা ক্লাস 19এও পড়েছো, এ পাশে থাকে বাইকাসপিড, এ পাশে থাকে ট্রাইকাসপিড। এটা একটা ডিজিটাল হার্ট ধরো ভাই, আর নিচের দিকে থাকে সেমিলুনার কপাটিকা। তো যখন বাইকাসপিড ট্রাইকাসপিড খোলে সেমিলুনার বন্ধ হয়, যখন এরা বন্ধ হয় ওরা খোলে। ঠিক একই রকম ভাবে যখন এই কপাটিকা খোলে এটা বন্ধ হয়, যখন আবার ওরা খুলবে এটা বন্ধ হবে। তো অ্যালারি পেশি তোমাদের পাঠ্য বইয়ে, অ্যালারি পেশি তোমাদের পাঠ্য বইয়ে এই ঠিক সংযোগ স্থলে দেওয়া আছে এক ছবিতে, আবার পরক্ষণে অন্য ছবিতে এদের গায়ে দেওয়া আছে। আমি গুগল করে হায়ার ক্লাসের বইগুলো পড়ে দেখলাম যে অ্যালারি পেশি থাকে মূলত প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে তো 7টা প্রকোষ্ঠ, অ্যালারি পেশি তো 7 জোড়া হওয়ার কথা, তো সেখানে এক্সপ্লানেশন দেওয়া আছে শেষের যে প্রকোষ্ঠ সেখানে অ্যালারি পেশি থাকে না, ফলে 6টা প্রকোষ্ঠে 6 জোড়া থাকে। সো বাদ দাও, এই অ্যালারি পেশি সংকোচন যখন হয়, ব্যাপারটা খেয়াল করো, এই দুইটা হচ্ছে পেশি, এরা যখন সংকুচিত হয়, এরা যখন সংকুচিত হয় তখন এই দুইটা জিনিস এভাবে লেগে যায়। আমি আবারও বলছি, আমার হাতে ধরো আঙ্গুল দুইটা আছে, দুই পাশ থেকে দুইটা অ্যালারি পেশি যখন কন্ট্রাক্ট করবে তখন আমার এই আঙ্গুল দুইটা এভাবে হয়ে যাবে, আর যখনই আমার এই আঙ্গুল দুইটা একসাথে হয়ে যাবে, ধরো এই দুইটা যখনই একসাথে হয়ে যাবে তখনই কিন্তু অস্টিয়া খুলে যাবে, আর অস্টিয়া খুলে গেলে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করবে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, অ্যালারি পেশি যখন সংকুচিত হয় তখন অস্টিয়া খুলে যায়, ফলে রক্ত কোথায় ঢোকে? হার্টের প্রকোষ্ঠে ঢোকে। কোত্থেকে? পেরিকার্ডিয়াল সাইনাস থেকে, কারণ হার্টের বাইরে কি আছে ভাই? পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে এটা যদি বোঝো, তাহলে এবার এই অ্যালারি পেশি যখন প্রসারিত হয় তখন এই দুইটা এরকম হয়, তখন অস্টিয়া বন্ধ হয়ে যায়। আর অস্টিয়া বন্ধ হয়ে গেলে তখন কি হয়? এই এক প্রকোষ্ঠ থেকে রক্ত দেন তার পরের প্রকোষ্ঠ, পরের মানে সামনের প্রকোষ্ঠে চলে যায়। সো এই হচ্ছে মূলত রক্ত সংবহনের কি সিকোয়েন্স, এবং তারপরে সেটা কোথায় যায় সেটাই আমরা এখন ফ্লো চার্টের মাধ্যমে দেখব। তাহলে আমি শুরু থেকে একটু বলি, সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের 3 নাম্বার অংশ হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। এর মধ্যে হার্ট আছে যেটা স্পন্দন করে, তাই এটাকে বলা হয় প্রধান স্পন্দনশীল অঙ্গ। তাহলে সহকারী স্পন্দনশীল অঙ্গকে আমি একটু পরেই বলবো। দ্বিতীয় কথা, এই পৃষ্ঠীয় বাহিকার দুইটা পার্ট, একটা হচ্ছে হৃদযন্ত্র আর একটা হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা সামনের দিকে সম্মুখ অ্যাওর্টা, পেছনের দিকে পশ্চাৎ অ্যাওর্টা। পশ্চাৎ অ্যাওর্টায় কোনো ছিদ্র নেই, বদ্ধ। আর সম্মুখ অ্যাওর্টা জাস্ট লাইক বেলুনের মতো, বেলুনের এক সাইডে কি একটা ফোলা অংশ থাকে, ওইটা হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা ভাবো, আর সামনের দিকে ওপেন থাকে সেটা হচ্ছে সম্মুখ অ্যাওর্টা। ওকে, আচ্ছা বুঝে নাও। তাহলে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই এই শেষের প্রকোষ্ঠের পেছনটাতে এই পশ্চাৎ অ্যাওর্টা, এটা দিয়ে রক্ত যদি বের হয়ে নাই যায় তাহলে এটা আল্লাহ তাআলা দিয়েছে কেন? তাহলে একটা বেলুনের কথা চিন্তা করো যে বেলুনের পেছনে এই জিনিসটা কেন দিয়েছে, তাহলেই তোমরা আনসার পাবা। ওকে, যাই হোক, আমি আর বিস্তারিত গেলাম না, ঠিক আছে। তো সামনে যদি তুমি হৃদযন্ত্রের কথা আসো, হৃদযন্ত্র থেকে পড়তে হবে লম্বাটে নলাকার। হৃদযন্ত্রের 7টি প্রকোষ্ঠ, হৃদযন্ত্রে 6 জোড়া অ্যালারি পেশি রয়েছে, 6 জোড়া অস্টিয়া রয়েছে, এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন একটা ছিদ্রের নাম হচ্ছে অস্টিয়াম। এক বচন হচ্ছে অস্টিয়াম আর বহু বচন হচ্ছে অস্টিয়া। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হেডলাইন দিবা। তাহলে এই হচ্ছে পৃষ্ঠীয় বাহিকার বর্ণনা, এই হচ্ছে পৃষ্ঠীয় বাহিকার বর্ণনা। এবার তোমরা হেডলাইন দিবা
রক্ত সংবহন প্রক্রিয়া। হেডলাইন দাও, রক্ত সংবহন প্রক্রিয়া। এটা হচ্ছে হেডলাইন। তো আমি ঠিক আবার ওই বিখ্যাত চিত্রটা আঁকি। ওকে, আচ্ছা, তো আমরা দেখব যে রক্ত কোথা থেকে কোথায় যায়, এবং এই ফ্লো চার্টটা ইনশাআল্লাহ আমাদের এখন কিন্তু মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমার মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না, একটু দূরে হয়ে গেছে। আচ্ছা, এখন হয়তো বা দেখতে পাবে। তো আমি পুরো হার্টটা না এঁকে জাস্ট কয়েকটা প্রকোষ্ঠ আঁকি। আচ্ছা, আঁকি, বেশি তো নাই, 6, 7। তো একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি এরকম একটা ছবি পরীক্ষার হলে আঁকো, তাহলে তোমাদেরকে একটা বিষয় সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে তুমি যদি দেখাও এই ছিদ্রটা ওপেন আছে, তুমি যদি চিত্রে দেখাও যে এই ছিদ্রটা ওপেন, তাহলে অবশ্যই সাইডের এই ছিদ্রটাকে কিন্তু ক্লোজ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। আবার তুমি যদি দেখাও এই সাইডের ছিদ্রটা ক্লোজ, তাহলে মাঝেরটাকে কিন্তু ওপেন করতে হবে। অর্থাৎ তুমি যদি চিত্রটা তুমি চাইলে এভাবেও আঁকতে পারো, এভাবেও আঁকতে পারো। ধরো এই এই তাহলে এখন তুমি অর্থাৎ দেখো তুমি এই জিনিসটাকে কি করেছো, ক্লোজ করেছো। তাহলে দুই সাইডের যে অস্টিয়া সেটাকে কিন্তু তুমি ওপেন করে রাখলে, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো এটা আবার বন্ধ হয়েছে, দেন এই দুইটা সাইড অস্টিয়া কিন্তু খোলা। তাহলে তুমি এভাবেও ছবি আঁকতে পারো, অথবা আগের মতো মাঝখানটা খোলা, দুই সাইড কিন্তু ক্লোজ করে দিতে পারো। এবং অবশ্যই তুমি যখন হার্ট আঁকবে, তুমি এই অ্যালারি পেশি কিন্তু এভাবে দিয়ে দিবে। তুমি দুই সাইডে এরকম ত্রিকোণাকার অ্যালারি পেশি। তাহলে অ্যালারি পেশি দেখতে কি আকৃতির? ত্রিকোণাকার। এটাও কিন্তু মনে রাখতে হবে যে অ্যালারি পেশি ত্রিকোণাকার, দেখি কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, তো চলো আমরা মনে করি যে এটা হচ্ছে সেই প্রকোষ্ঠ। তো কি হয় সেইটাই, সেই সিকোয়েন্সটাই আমরা এখন পড়ব। তো যদি ধরো এখানে রক্ত আছে, সবুজ নীল কালারের রক্ত। তো এই রক্তটা অস্টিয়া যখন খুলবে, তখন এই রক্তটা ভেতরে প্রবেশ করবে। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, কখন রক্ত ভেতরে প্রবেশ করে? যখন হার্ট প্রসারিত হয়। যেমন তুমি যদি তোমার হাত প্রসারিত করো, তাহলেই না কেউ কোনো কিছু দিবে, তাই না? তুমি তোমার পকেট প্রসারিত করলেই না ভেতরে টাকা ঢুকতে পারে, রাইট? এটাকে চিপে ধরে রাখলে তো কিছু ঢুকবে না। ব্যাপারটা সিম্পল। তুমি বেলুনে বাতাস ঢুকলেই বেলুন প্রসারিত হয়, অথবা বেলুন প্রসারিত হয় বলেই বাতাস ঢোকে। কারণ বেলুনকে তুমি যদি সংকোচন করো, বাতাস ঢুকবে না, বরং বাতাস বেরিয়ে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হার্টে ঢুকাবো, তাহলে হার্ট বা হৃদযন্ত্র প্রসারিত হবে। হৃদযন্ত্র কি করতে হবে? প্রসারিত হতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করি যে হৃদযন্ত্রের প্রসারণ। আমি এখান থেকে শুরু করি যে হৃদযন্ত্র প্রসারিত হলো। এখন কথা হচ্ছে কেন হৃদযন্ত্র প্রসারিত হলো? তাহলে এখানে অ্যালারি পেশির ভূমিকা আছে। সো বইয়ে এভাবে এত কিছু লেখা নাই, তাই আমি ওইগুলো আর লিখছি না। ওকে, বইয়ে যতটুকু আছে সেটাই লিখছি, বোঝানোর জন্য আমি তখন আলোচনা করেছি একটু আগে। তো হৃদযন্ত্রের প্রসারণ হলে অস্টিয়া খুলে যাবে, সেই কথাগুলো আর লেখা নাই, আমিও লিখছি না। তাহলে রক্ত কোথায় প্রবেশ করবে? রক্ত হৃদযন্ত্রে প্রবেশ করবে। তাহলে এটা কিন্তু রক্তের গতিপথটা আমি দেখাচ্ছি। তাহলে হৃদযন্ত্র তোমরা যদি ভাষায় লিখো, ওভাবে লিখবা যে হৃদযন্ত্রের প্রসারণ হলে অস্টিয়া খুলে যাবে, ফলে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করবে। বাট সিকোয়েন্স, এই সিরিয়ালে, ক্রমে আমি আর এত কিছু দেখালাম না। আমি শুধু দেখালাম হৃদযন্ত্র প্রসারণ হলো, রক্ত কোথায় গেল? হৃদযন্ত্রে। আচ্ছা, সো হৃদযন্ত্র থেকে এবার রক্তটা কোথায় যাবে? হৃদযন্ত্র থেকে ধরো এই হৃদযন্ত্র ফুল হয়ে গেল, দেন রক্তগুলো সামনের দিকে চলে এসে সম্মুখ অ্যাওর্টায় চলে আসবে। তাহলে হৃদযন্ত্র থেকে রক্ত চলে আসবে সম্মুখ অ্যাওর্টায়। হৃদযন্ত্র থেকে রক্ত চলে আসবে কোথায়? হৃদযন্ত্র থেকে রক্ত চলে আসবে কোথায়? সম্মুখ অ্যাওর্টায়। এবার তোমরা বলো, এই সম্মুখ অ্যাওর্টা থেকে রক্তটা তাহলে কোথায় চলে যাবে?
মস্তকের যে ভেতরের প্রকোষ্ঠ সেখানে চলে যাবে, তাহলে সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত চলে যাবে মস্তকের সাইনাস, সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত চলে যাবে সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত চলে যাবে কোথায়? মস্তকের সাইনাস। এখন কথা হচ্ছে এই মস্তকের সাইনাস থেকে রক্তটা কোথায় যাবে? তো তোমাদের বইয়ে বর্ণনায় বলা ছিল, নতুন বইয়ে হয়তো বা নাই, যে এরপরে রক্তটা চলে যাবে, এটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, এটা হচ্ছে পেরিনিউরাল সাইনাস। তাহলে এরপরে রক্তটা চলে যাবে পেরিভিসেরাল এবং পেরিনিউরাল সাইনাসে। তো এই জিনিসটা যখন ক্রম দিয়ে অর্থাৎ তীর চিহ্ন দিয়ে লেখা হয়, তোমাদের বইয়ে যে কাজটা করা হয়েছে, পেরিভিসেরাল এবং নিউরালের আগে ভিসেরাল লেখা পরে নিউরাল লেখা, কোথাও কোথাও আগে নিউরাল লেখা পরে ভিসেরাল লেখা, এবং এ নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন হয় যে আগে রক্তটা কোথায় যায়। একটা জিনিস খেয়াল করো, এই মস্তকে যখন রক্ত আসে এরপর রক্তটা একই সাথে ভিসেরাল এবং নিউরাল দুই জায়গায় যায়, রক্তটা একই সাথে ভিসেরাল এবং নিউরাল দুই জায়গায় যায়, গিয়ে 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 এটা এক ফাঁকা থাকে, এই পেছন দিক দিয়ে এসে দেন সেটা আবার কোথায় চলে যায়? পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যায়। অর্থাৎ রক্তের গতিপথটা হচ্ছে এরকম, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে সে হার্টে ঢোকে, দেন সম্মুখ অ্যাওর্টায় যায়, তারপর মস্তকে যায়, তারপর ভিসেরাল এবং নিউরালে একসাথে যায়। এখন তোমাদের বইয়ে কি লেখা আছে? আগে লেখা আছে পেরিনিউরাল সাইনাস, তারপর লেখা আছে ভিসেরাল সাইনাস। এখন তোমাদের অনেক কনফিউশন হয় যে ভাইয়া রক্ত পেরিনিউরাল সাইনাসে আছে, তাহলে তাহলে এখান থেকে ভিসেরালে যেতে গেলে তাহলে এই পর্দা ভেদ করতে হবে, তাই তো? তাহলে এই পর্দা কি রক্ত ভেদ্য? তাহলে যদি রক্ত ভেদ্য হয় তাহলে ভিসেরাল থেকেও তো নিউরালে আসতে পারে, এই পর্দা যদি ভেদ্য হয় তাহলে উপর থেকেও তো নিচে আসতে পারে। তাহলে সিকোয়েন্সটা আসলে কি? তো সিকোয়েন্সটা আমি আবারও বলছি, মস্তক থেকে রক্ত দুইটা সাইনাসে কিন্তু একই সাথেই যায়, কিন্তু বইয়ে লেখা আছে আগে নিউরাল তারপর ভিসেরাল। এ কারণে কিছুই করার নাই, তোমাদেরকে এই সিকোয়েন্স মনে রাখবা, নিচ থেকে উপরে যায়, মনে রাখবা নিচ থেকে উপরে যায়, তোমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে টিচার এত খেয়াল না করে বইয়ের সিকোয়েন্সটাই দিয়ে দিবে, তাহলে তুমি সিকোয়েন্সটা মনে রাখার সহজ বুদ্ধি কি? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। তাহলে মস্তক থেকে ধরো পেরি নিউরাল সাইনাসে যায়, সেখান থেকে যাবে পেরি ভিসেরাল সাইনাস, তারপর সেটা যাবে পেরিকার্ডিয়াল সাইনাস, এবং পেরিকার্ডিয়াল সাইনাস থেকে আবার সেটা চলে যাবে হৃদযন্ত্র। কখন হৃদযন্ত্রে যাবে? যখন হৃদযন্ত্রের প্রসারণ হবে। এখানে একটা ছোট্ট বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যেহেতু হৃদযন্ত্র প্রসারিত হয়ে রক্ত হৃদযন্ত্রে ঢুকলো, তাহলে হৃদযন্ত্র আর সম্মুখ অ্যাওর্টা এই দুইটা তো ভিন্ন জিনিস। তাহলে হৃদযন্ত্র থেকে রক্ত কখন সম্মুখ অ্যাওর্টায় যাবে? যখন হৃদযন্ত্র সংকুচিত হবে। অর্থাৎ আমি যদি বলি বেলুন থেকে বাতাস কখন বের হয়ে যাবে? যখন বেলুন সংকুচিত হবে তখনই তো বাতাসটা বেরিয়ে যাবে, রাইট? তাহলে এই জায়গায় তুমি এক্সট্রা অ্যাড করে নিতে পারো হৃদযন্ত্রের সংকোচন, হৃদযন্ত্রের সংকোচন। অর্থাৎ হৃদযন্ত্রে রক্ত যাওয়ার পর যখন হৃদযন্ত্র সংকুচিত হয় তারপরে সেটা সম্মুখ অ্যাওর্টায় যায়, দেন 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 দেন। তো চলো আমরা এই ফ্লোচার্টটা একবার কি করি, একবার রিডিং দেই। যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করতে পারি, আমরা শুরু করতে পারি এখান থেকে। তাহলে মনে করো রক্ত আছে পেরিকার্ডিয়াল সাইনাসে, রক্ত কোথায় আছে? পেরিকার্ডিয়াল সাইনাসে। হৃদযন্ত্র প্রসারিত হলো, হৃদযন্ত্র কি হলো ভাই? প্রসারিত হলো, ফলে রক্ত কোথায় ঢুকলো? হৃদযন্ত্রে ঢুকলো। এরপরে হৃদযন্ত্র যখন সংকোচন হলো তখন এটা চলে গেল সম্মুখ অ্যাওর্টায়, তারপর আসলো মস্তকের সাইনাস, তারপর তুমি মনে রাখো আগে নিচে যাবে নিউরাল, তারপর ভিসেরাল, দেন अगेन কি কার্ডিয়াল, আসলে যায় এদিক দিয়ে এদিক দিয়ে। ওকে, তাহলে নিউরাল, ভিসেরাল, কার্ডিয়াল, দেন কার্ডিয়ালের পর আবার হৃদযন্ত্র প্রসারিত হলো, রক্ত ভেতরে ঢুকলো। তাহলে পরীক্ষা যদি বলে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে একটা চিত্র আঁকতে হবে, এবং চিত্রে তোমাকে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। সেই তীর চিহ্নগুলো কি রকম? ধর এখান থেকে অস্টিয়া খোলা রেখে এইভাবে তীর চিহ্ন, তারপর এখান থেকে তীর চিহ্ন, এই দিক দিয়ে গেছে তীর চিহ্ন, দেন পেছন দিক দিয়ে উপরে উঠলে এই তীর চিহ্নটা দেখাতে হবে। তাহলে তুমি যদি এখানে 3 বা 4 মার্ক যাই থাকুক না কেন, তোমাকে মাস্ট চিত্র আঁকতে হবে, তোমাকে মাস্ট এই ফ্লোচার্ট আঁকতে হবে, দেন তুমি এই ফ্লোচার্টটা ব্যাখ্যা করে দিবা। সো নিয়ম হচ্ছে আগে ব্যাখ্যা করবা,
দেন চিত্র আঁকবা, তারপর সেটা ক্রম অনুযায়ী দেখাবা। ঠিক আছে? সো এটা লিখলে ইনশাআল্লাহ 3 এ 3 পাবা, 4 এ 4 পাবা, যেখানেই আসবে সেটাই পাবা। এখন আমরা দুইটা এমসিকিউ পড়বো। তার আগে তোমাদের কিছু জানার থাকলে একটু বলো, আমি অনেকক্ষণ তোমাদের কমেন্ট না দেখে শুধু পড়াই গেছি। ওকে, তাহলে এই হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া। তুমি যদি 3 বা 4 মার্কসে উত্তর করতে চাও, এই জিনিসটা ব্যাখ্যা আকারে, প্যারাগ্রাফ আকারে লিখবা, চিত্র আঁকবা, দেন এই ফ্লো চার্টটা তোমরা দেখাবা। এখন দুইটা এমসিকিউ, সেটা তোমরা মানুষের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পারো। সেটা হচ্ছে আমাদের হার্টবিট প্রতি মিনিটে কতবার? 70 থেকে 80 বার, কোথাও লেখা 75 বার, কোথাও লেখা 72 বার। তো এদের হার্টবিট বা এদের ধাক ধাক আরো একটু বেশি, মানুষের চেয়ে ওরা বেশি ধাক ধাক করে, বুঝতে পারছো? তাহলে এদের, তাহলে হৃদস্পন্দন, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। হৃদস্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। সো জেনে রাখো, মানুষের হচ্ছে 70 থেকে 80, বা কোথাও বলা 72, বা কোথাও বলা 75 বার। ওকে, তাহলে ঘাসফড়িং এর হৃদস্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। তো মানুষের বেলায় এটা হচ্ছে নরমাল। যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে একটা নাম, এর চেয়ে কমে গেলে তাহলে একটা নাম। তো সেই নামটাকে আমি একটু লিখে দিই। মানুষের হৃদস্পন্দন যদি বেড়ে যায়, সো গ্রিক ট্যাকি অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, ট্যাকি মানে হচ্ছে বেড়ে যাওয়া, এটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। এবং যদি হৃদস্পন্দন প্রতি মিনিটে নরমালের চেয়ে কমে যায়, সো ব্র্যাডি কথাটার অর্থ হচ্ছে কমে যাওয়া। তাহলে আজকে এই দুইটা শব্দ শেখো, একটা হচ্ছে ট্যাকি আর একটা হচ্ছে ব্র্যাডি। ট্যাকি মানে হচ্ছে বেড়ে যাওয়া, ব্র্যাডি মানে হচ্ছে কমে যাওয়া। সো ব্র্যাডিকার্ডিয়া, তাহলে কমে গেলে এটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া। সো এই ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া, এই দুইটা মানে হচ্ছে হৃদস্পন্দন অস্বাভাবিক। এখন এই ট্যাকিকার্ডিয়া এটা কিন্তু নরমালি হতে পারে। ধরো তুমি এখন হঠাৎ কষা দৌড় মারলা, তো যখন তুমি একটা দৌড় মারবা তখন তুমি নিজেই কিন্তু একটু বুকে হাত দিয়ে ফিল করবা যে ধাক 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 মানে বোঝা যাচ্ছে। তখন তুমি যদি প্রতি মিনিটে হিসেব করো, তোমার দেখবা 70 থেকে 80, 80-র চেয়েও কিন্তু বেড়ে গেছে। বাট সেটা কিন্তু অ্যাবনর্মালিটি না, কিছুক্ষণ পর সেটা কিন্তু আবার নরমালে চলে আসবে। বাট তুমি বিশ্রামরত অবস্থায় তোমার এই নরমালের চেয়ে যদি বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, কমে গেলে ব্র্যাডিকার্ডিয়া। এবং এই দুইটা হৃদস্পন্দন হচ্ছে অস্বাভাবিক হৃদস্পন্দন, অস্বাভাবিক হৃদস্পন্দন, যেটাকে আমরা অন্য একটা নামেও ডাকতে পারি অ্যারিথমিয়া। সেটা আমি এখন যাচ্ছি না, তোমরা এই দুইটা জিনিস কিন্তু তোমরা একটু মনে রাখো, ঠিক আছে? আর সবার অবগতির জন্য একটু জানাই, তোমরা যদি নিজে নিজে জানতে চাও যে কিভাবে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবা যে তোমরা ঠিকঠাক আছো কিনা, নরমাল আছো কিনা, খুব সহজ। তোমার যে বুড়ো আঙ্গুল আছে, অনেকেই জানে, জাস্ট যারা জানো না তাদের জন্য বলছি। এই যে বুড়ো আঙ্গুল দুই হাতে, এই বুড়ো আঙ্গুল বরাবর যে হাড় আছে, আমাদের এইখানে দুইটা হাড় আছে। বাইরের দিকে হচ্ছে রেডিয়াস, আর ভেতরের দিকের এই হাড়টাকে বলা হয় আলনা। সো অনেকেই অনেকভাবে মনে রাখে যে আলনা ঘরের ভেতরেই থাকে, আর রেডিও বাইরে নিয়ে যাওয়া যায়। সো রেডিও তো ঘরের ভেতরে থাকে। তো বাদ দাও বাই রে, এই বাই এর সাথে আছে রে, বাই রে। আচ্ছা, বাইরে থাকে রেডিয়াস। তো আমি যেটা বলছিলাম, এই বৃদ্ধাঙ্গুলির এই হাড়টার নাম হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসের উপরে একটা ধমনী আছে, তোমরা জানো ধমনীর অপর নাম হচ্ছে আর্টারি। এই আর্টারিটা যেহেতু রেডিয়াসের উপরে, একে বলা হয় রেডিয়াল আর্টারি বা রেডিয়াল ধমনী। একে কি বলা হয়? রেডিয়াল আর্টারি বা রেডিয়াল ধমনী। তো তোমরা যদি তোমাদের 3টা আঙ্গুল, এখন অবশ্য 2টা আঙ্গুল দেওয়া হয়, সেই 2টা বা 3টা আঙ্গুল দিয়ে এই রেডিয়াল আর্টারির উপরে তুমি যদি এখানে একটা প্রেসার দাও, তাহলে দেখবা যে তোমার এই হাতে এরকম ধাক্কা দিচ্ছে, এরকম ধাক্কা দিচ্ছে। তো তুমি এখন কি করবা? ঘড়ি ধরে 60 সেকেন্ড দেখবা। দেখে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে তুমি স্টার্ট করলা, দেন তুমি গুনতে থাকো যে কতবার ধাক ধাক দিচ্ছে, দেন 60 সেকেন্ডে কতবার হলো। এবং সেটা যদি 70 থেকে 80 বার হয় কারো, বুঝবা যে নরমাল। এবং এটা করার আগে অবশ্যই তাকে 5 মিনিট 10 মিনিট রেস্টে রাখতে হবে। ধর কেউ
হ্যাঁ, একটা কষা দৌড় দিয়ে আসছে যে ডাক্তার সাহেব আমার একটু হার্টবিটটা দেখেন, তখন দেখা যাবে না, একটু বিশ্রাম নিতে হবে। তো এই হচ্ছে মূলত হৃদস্পন্দন ঘাসফড়িং এর একটু নরমালি বেশি, যেটা তোমার হলে তোমার বেলা সেটা হবে ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ঘাসফড়িং এর এই যে রক্ত সংবহন, যেটা আমরা একটু আগে দেখলাম, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্র, সম্মুখ আওয়াটা, মস্তক, নিউরাল, ভিসারাল, কার্ডিয়াল, এইটুকু ঘুরতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। চিন্তা করা যায় যে ভাই একটা ঘাসফড়িং এতটুকু একটা জিনিস, তার এইটুকু ঘুরতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, কেন সময় লাগে? কারণ এদের, তাহলে এই লাইনটা কি লিখবা, সারা দেহে একবার রক্ত পরিবহন হতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। এবং এই এত বেশি সময় লাগার পেছনে মেইন কারণ হচ্ছে এদের রক্ত সংবহন হচ্ছে মুক্ত। কারণ যাদের রক্ত সংবহন বদ্ধ, রক্তটা শুধু নালীর মধ্যেই থাকে, ফলে হৃৎপিণ্ড পাম্প করার সাথে সাথে দ্রুত নালীর মধ্য দিয়ে একদম কার্যকর জায়গায় যায় এবং সেখান থেকে আবার দ্রুত নালীর মধ্য দিয়ে হার্টে ফিরে আসে। সো বদ্ধ সংবহনে কিন্তু সময় কম লাগে, বাট মুক্ত সংবহনে যেহেতু পুরো গহ্বরে ছড়িয়ে যায়, ফলে রক্তটা যেহেতু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে, ফলে এর মুভমেন্টটা কি হয়, একটু ধীরে হয়। তুমি নরমালি চিন্তা করো, একটা পানি ধরো মেঝেতে ছেড়ে দাও, পানিটা ছড়িয়ে যাবে, কিভাবে যাবে? আর একটা ধরো নলের মধ্যে পানিটা ছেড়ে দাও, দেখবা খুব দ্রুত কিন্তু পানিটা চলে যাবে। সো ব্যাপারটা এই কারণেই এদের একবার সারা দেহে একবার রক্ত পরিবহন হতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। এখন আমি সেই ইম্পর্টেন্ট জিনিসটা বলে দিই যে অ্যাক্সেসরি পালসেটাইল অর্গান, অর্থাৎ সহকারী স্পন্দনশীল অঙ্গ মানে কি। সেটা হচ্ছে, তোমাদের বইয়ে তোমরা দেখবা এই রক্ত সংবহনের শেষের দিকে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে সিলোম আর হিমোসিলের মধ্যে। তো আশা করি এই পার্থক্যটার হিমোসিলের মধ্যে যা যা আছে সব তোমরা বুঝে গেছো। আর সিলোম যেহেতু আলাদা করে আমি পড়াইনি, না বুঝলেও এটার যেটা হয় সিলোমের বেলা সেটা হয় না, এটুকু লিখলেই হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই পার্থক্যের একটা পার্থক্যে তোমরা দেখবা, একটা পয়েন্টে তোমরা দেখবা লেখা আছে যে হিমোসিল সকল উপাঙ্গে প্রসারিত হয়। এই ব্যাপারটা মানে কি আমি একটু ক্লিয়ার করে দেই। সকল উপাঙ্গে প্রসারিত হয়, তাহলে তুমি যদি জানো হিমোসিল সকল উপাঙ্গে প্রসারিত হয়, তাহলে এখন যদি তোমাকে বলা হয় বলো তো সিলোমের বেলায় এই পার্থক্যটা কি হবে, জাস্ট না লিখে দিবা যে সকল উপাঙ্গে প্রসারিত হয় না। তো এই ব্যাপারটা আমি একটু বোঝাই, তাহলে সহকারী স্পন্দনশীল অঙ্গ নিয়ে একটু ধারণা দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। আচ্ছা, সেটা হচ্ছে সিলোম হচ্ছে একটা গহ্বর, ধরো মানুষের যে গহ্বর সেটা হচ্ছে সিলোম। তাহলে তোমার পেটের ভিতর যে গহ্বর, যার মধ্যে তোমার পাকস্থলী আছে, যকৃত আছে, এই অঙ্গগুলো তোমার যে গহ্বরের মধ্যে আছে তার নাম হচ্ছে সিলোম। এখন তুমি চিন্তা করে দেখো তো ভাই, তোমার পেটের এই গহ্বরটা কি তোমার হাতে প্রসারিত হয়েছে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তোমার পেটের মধ্যে যে গহ্বর আছে সেই গহ্বরটাই কি হাতের ভিতর ঢুকে গেছে? অর্থাৎ এই একই গহ্বর কি হাতের মধ্যে আছে? নেভার। অর্থাৎ সিলোম যাদের থাকে, তাদের এই সিলোমটা তাদের যে উপাঙ্গ, ধরো এটা যদি আমার অঙ্গ হয়, এটা কি উপাঙ্গ, এই উপাঙ্গে কিন্তু প্রসারিত হয় না। কিন্তু ঘাসফড়িং বা ইনসেক্টা শ্রেণীর যারা আছে, তো আমি যদি একটু এরকম করে দেখাই, ধরো এইটা হচ্ছে, এটা তো পর্দা, মনে করো এইটা তাদের, আচ্ছা আমি সামনে দেখাই, ধরো তাদের এইখানে আছে একটা অ্যান্টেনা, এটা তাদের হচ্ছে অ্যান্টেনা। এটা কি ভাই? অ্যান্টেনা। তো এখন কথা হচ্ছে, অ্যান্টেনা তার কি রক্ত লাগবে না ভাই? অবশ্যই তার অ্যান্টেনার মধ্যে রক্ত লাগবে। এখন আচ্ছা আমি একটু দুঃখিত, তোমরা একটু ওয়েট করো, আমাদের শেষের দিকে এটা একটু খুলে গেছে। ওকে, আচ্ছা এবার ক্লিয়ার। ওকে, আমি আর হেডফোন না লাগাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, অ্যান্টেনার ভেতরে তো রক্ত লাগবে। তো এই যে এটা তাদের হিমোসিল, এই হিমোসিলটাই কিন্তু অ্যান্টেনা পর্যন্ত প্রসারিত।
অর্থাৎ হিমোসিলের মধ্যে যে রক্তটা আছে সেই রক্তটাই কিন্তু অ্যান্টেনায় চলে যাচ্ছে, কারণ এই হিমোসিলটা শুধুমাত্র তাদের এই তিনটা জায়গায় আছে তা না। যেমন মস্তকের ভেতরে কি আছে, একটা প্রকোষ্ঠ আছে। সিমিলারলি এদের যে পাখনা আছে, এদের যে পা আছে, এই প্রত্যেকটা, এদের যে অ্যান্টেনা আছে, এই প্রত্যেকটার ভেতরেও কিন্তু হিমোসিলটা আছে। ফলে এই রক্তটাই কিন্তু এখানেই চলে যাচ্ছে। সেই কারণেই বলছে যে হিমোসিল এটা সকল উপাঙ্গ বা অন্যান্য যে অঙ্গ আছে সেই জায়গাগুলোতেও কিন্তু প্রসারিত, সিলোম যেটা না। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, হার্ট পাম্প করে রক্তকে মস্তকে দিল, সেখান থেকে রক্ত এদিক দিয়ে গেল, এখন এই রক্ত তো অ্যান্টেনাও যেতে হবে, তো অ্যান্টেনার তো উপরে, তাই এই রক্তটা কিন্তু অভিকর্ষের বিপরীতে উপরে উঠতে হবে, তাই না? অথবা অ্যান্টেনা ধরো সামনে যদি থাকে, তাহলে কি এই অ্যান্টেনা পর্যন্ত রক্তটাকে আলাদা কি নিয়ে যেতে হবে। সো এটার জন্য কিন্তু একটা ফোর্স দরকার। কি দরকার? ফোর্স দরকার। তো যে কথাগুলো তোমাদের আজমল স্যারের বইয়ে ইন্টারমিডিয়েট লেভেলে বলা নাই, সেটা হচ্ছে এই অ্যান্টেনা পর্যন্ত রক্ত নিয়ে যাওয়ার জন্য কিন্তু রক্ত নালী থাকে। কি থাকে? রক্ত নালী। সো মনে করো আমি অ্যান্টেনাটা এখানেই আঁকলাম, এটাই অ্যান্টেনা, তো এটা একটা রক্ত নালী, মনে করো এটা একটা রক্ত নালী, আর এটা হচ্ছে সেই হিমোসিল। তো এই রক্ত নালীটাই মূলত রক্ত কিন্তু অ্যান্টেনার মধ্যে নিয়ে যায়। এখন নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা রক্তনালীর নিচে কিন্তু এরকম একটা ফোলা অংশ থাকে। আজীবন মনে রাখবা, যে কোনো ফোলা অংশকে বলা হয় অ্যাম্পুলা। অনেক জায়গায় আমাদের অ্যাম্পুলা আছে, মানুষের অ্যাম্পুলা আছে, সেটা পরে পড়বো। এই অ্যাম্পুলাটার চারদিকে আবার আছে পেশি, যে পেশিটার সংকোচন প্রসারণে এই অ্যাম্পুলাটাও সংকোচন প্রসারণ হয়। অর্থাৎ হিমোসিল থেকে রক্ত, হিমোসিলের রক্ত যখন এই অ্যাম্পুলায় চলে আসে, এই অ্যাম্পুলাটা পাম্প করে রক্তকে এই ভেসেলে পাঠায়, ভেসেল থেকে কি এই অ্যান্টেনার মধ্যে রক্ত চলে যায়। তাই এই যে অ্যাম্পুলা, এই অংশটাই হচ্ছে কি সহকারী স্পন্দনশীল অঙ্গ, কারণ এটাও কিন্তু স্পন্দিত হলো। বাট এই ব্যাপারগুলো তোমাদের বইয়ে বলা নাই। এখন তোমাদের যদি কারো মাথায় প্রশ্ন আসে যে ভাই এরা তো মুক্ত সংবহন, এদের তো আর রক্তনালী থাকবে না, সো এই ব্যাপারটা কিন্তু অনেকেই বোঝে না। ভাই মুক্ত সংবহন মানে রক্তনালী থাকবে না তা কিন্তু না। মুক্ত সংবহন মানে রক্ত দেহ গহ্বরে প্রবেশ করবে। কোত্থেকে? হৃৎপিণ্ড থেকে, রক্তনালী থেকে। অর্থাৎ তাদেরও কিন্তু রক্তনালী আছে। না হলে এই যে সম্মুখ অ্যাওর্টা, এটা কি রক্তনালী না? সম্মুখ অ্যাওর্টা তো রক্তনালী। সো মাইন্ড ইট, যাদের মুক্ত সংবহন তাদেরও রক্তনালী আছে, হৃৎপিণ্ড আছে, কিন্তু তাদের রক্তটা দেহ গহ্বরে প্রবেশ করছে, যেটা বদ্ধ সংবহন যাদের, তাদের সরাসরি দেহ গহ্বরে কিন্তু প্রবেশ করছে না। সো এই হচ্ছে মূলত ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। আমি তোমাদের এখন কিছু কমেন্ট পড়েই আজকের মতো বিদায় নিব। আমি একবারই আজকে কোনো কমেন্ট পড়ি নাই, মনে হলো যে ঝটপট আমি একটু পড়াই। কত মিনিট হয়েছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। যাক, তোমরা অনেকজন দেখছো। অনেক কমেন্ট, কিন্তু এগুলো কি কি উল্টাপাল্টা কমেন্ট আমি কিছু বুঝতেছি না তোমাদের। ওয়েটিং ফর 25 আগস্ট। ওকে, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা তোমাদের মনের আশা পূরণ করুক। মনের যে আশাগুলো আসলে সম্ভব হবে সেটাই পূরণ করে দিক, ভালো ভালো আশাগুলো পূরণ করে দিক। 25 আগস্ট মনে হয় তোমাদের কলেজ বাছাইয়ের একটা ব্যাপার আছে, তোমাদের আশা পূরণ করুক এই দোয়া করি, যারা বিশেষ করে নিউ ফার্স্ট ইয়ার আর কি। আচ্ছা, 58 মিনিট হয়েছে, মানে 1 ঘন্টা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর কারো কিছু জানার থাকলে এখন কমেন্ট করতে পারো। আচ্ছা, ক্লাস আমি ডিলিট করব না, ক্লাসটা আমি 15-20 মিনিট পর ডিলিট করব, বাট তোমরা পরবর্তীতে ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিও। যারা মিস করেছো তারা ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিও। ওকে, আচ্ছা, তো ভালো থাকো। আর আমি তোমাদের সময় নষ্ট করছি না। তারপরে কারো কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাও। আর একটা ইনফরমেশন দেই, তোমরা যদি পরীক্ষা দিতে চাও, এই যতটুকুই পড়ালাম এটার উপর ধরো 10 বা 15 মার্কসের একটা এমসিকিউ যদি পরীক্ষা দিতে চাও, তাহলে আমি একটা পোস্ট করব যে পরীক্ষা দিতে চাও কিনা, পোল খেলবো। যদি আমরা দেখি পরীক্ষা দিতে চাওয়ার সংখ্যা বেশি হয়, তাহলে হয়তো 1-2 দিনের মধ্যে এই ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের উপর আমরা একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে নিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।